ছিল 1909 সালের আফ্রিকার। মুভির প্রথমেই দেখানো হয় একটা ছেলেকে, যার পেছনে একটা হাতি ছুটছে, আর ছেলেটা প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। একটা জায়গায় এসে থেমে যায় ছেলেটা, আর পিছন ফিরে দেখে কিছু হাতি তার পেছন দিকেও আসছে। হঠাৎ একটা ফাঁদে পা পড়ে গিয়ে গাছের সাথে উল্টো হয়ে ঝুলতে থাকে ছেলেটা। একটা ছুরি দিয়ে পায়ের দড়িটা কাটে সে, আর দড়িটা কাটার সাথে সাথে সে পড়ে যায় একটা বিশাল গর্তে। ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় ছেলেটার। হ্যাঁ, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠতেই সে ট্রেনের আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে নিজের পোশাক পরে বেরিয়ে আসে। ট্রেনের একটা কর্মচারী ছেলেটার সাথে আলাপ করে, তার নাম মুফিরু। মুফিরু ছেলেটাকে কতদিন সে এখানে এসেছে এটা জিজ্ঞেস করাতে ছেলেটা বলে এই কিছুদিন মাত্র। মুফিরু বলে কিন্তু কেন? ছেলেটা বলে আমি আফ্রিকা ভালোবাসি। মুফিরু গুড লাক জানিয়ে চলে যায়। দৃশ্য বদলায়। পরের দৃশ্যে দেখানো হয় সেই ছেলেটা এখন আফ্রিকার রোডেশিয়া শহরের সালিশবাড়ি শহরের একটা সরাইখানার অতিথি। ছেলেটা এখন খুব মিস করে তার ফেলে আসা গ্রাম আর বন্ধুদের। এতক্ষণ থেকে কাহিনীতে শুধু ছেলেটা ছেলেটা বলছিলাম, তো এসো এবার জানা যাক ছেলেটার পরিচয়। ছেলেটার নাম শঙ্কর। কেউটিয়া নামের একটা ছোট্ট গ্রামে থাকে সে। পরিবারে মা আর বাবা, না আর কেউ নেই। বিয়েটা ইচ্ছে করেই করেনি, কারণ তার যে পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর খুব ইচ্ছে। বিয়ে হয়ে গেলে তো বউ আবার আঁচলে বেঁধে রাখবে কিনা। যাই হোক, একদিন সন্ধেবেলা শঙ্করের মা শঙ্করকে একটা কাজের ব্যবস্থা করতে বলে। তাদের সংসার যে বড়ই অভাবের। মেজ বৌঠান নামের একজনকে শঙ্করের মা একটা কাজের ব্যবস্থা করার কথা বলে রেখেছে। মেজ বৌঠানের জামাতা বিদেশে কাজ করে, তাই সে যদি কোনো একটা কাজ খুঁজে দেয় সেই আশায়। শঙ্কর জানায় সে এখন পুরো পৃথিবী ঘুরতে চায়। বহু দিন কেটে যায়। প্রায় 6-7 মাস পর একদিন সকালবেলা মেজ বৌঠান আসেন শঙ্করদের বাড়িতে চাকরির খবর নিয়ে। শঙ্করের স্টেশন মাস্টারের চাকরি হয় আফ্রিকাতে। শঙ্কর পৌঁছে যায় আফ্রিকার উগান্ডা রেল স্টেশনে। সেখানকার আগে যে স্টেশন মাস্টার ছিল তার নাম দীনেশ প্যাটেল। দীনেশ প্যাটেল হাসতে হাসতে বলে, আপনার কি এই বয়সেই সন্ন্যাসী হওয়ার ইচ্ছে ছিল নাকি? শঙ্কর বলে, না, আমার পৃথিবী ঘুরে দেখার খুব শখ। দীনেশ বলে, বাহ, খুব ভালো। আমি তো শুধু এবার বাড়ি ফিরে যেতে চাই। এই কথাটা দীনেশ এই জন্য বলছিল কারণ সারা দিনে একটাই মাত্র ট্রেন যায় এই লাইনে, আর স্টেশনের আশেপাশে না তো কোনো ঘর বাড়ি না তো কোনো মানুষজন, জনশূন্য এলাকা, সাথে জঙ্গলি পশুর অত্যাচার। সারা দিন রাত শঙ্করকে একাই কাটাতে হবে সেই একটা ঘরের মধ্যে। কয়েকদিন পর সন্ধেবেলা শঙ্করের ঘোড়াটা হঠাৎ করে পালিয়ে যায়। শঙ্কর ঘোড়াটার পিছু নেয় আর ঘোড়াটাকে ধরে তার উপর উঠে পড়ে, কিন্তু ঘোড়াটা শঙ্করকে ফেলে দেয়। শঙ্কর পড়ে গিয়ে পায়ে আঘাত পায়, আর ঠিক তখনই সে দেখে তার সামনে দিয়ে একটা সিংহ হেঁটে আসছে। শঙ্কর তার হাতে থাকা লণ্ঠনটা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় চারিদিকে, কিন্তু তবুও সিংহটা থামে না। শঙ্কর দৌড়াতে থাকে আর সিংহটাও তার পেছনে দৌড়ায়। শঙ্কর দৌড়ে তার ঘরে চলে আসে, সাথে সিংহটাও আসে আর তার ঘরের আশেপাশে ঘুরে ঘুরে শঙ্করকে খুঁজতে থাকে। শঙ্করকে জানালার পাশে লুকিয়ে থাকতে দেখে ঘরের একটা জানালা ভেঙে ফেলে সিংহটা। শঙ্করকে ধরতে না পেরে চলে যায়। পরের দিন সকালবেলা ট্রেন আসে। মুফিরু দরজা ধাক্কা দিলে শঙ্কর বেরিয়ে এসে সব বলে মুফিরুকে, আর সাহায্যের জন্য একটা ঘোড়া আর প্রোটেকশনের জন্য কাউকে পাঠাতে বলে। মুফিরু চলে যায়। পরের দিন শঙ্কর তার মা বাবাকে মনে করতে করতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটা বিষধর সাপ শঙ্করের বুকের ওপর উঠে পড়ে। শঙ্করের ঘুম ভাঙতে সে দেখে তার বুকের ওপর সাপটা দাঁড়িয়ে। শঙ্কর টর্চের আলো দেখিয়ে সাপটাকে হিপনোটাইজ করার চেষ্টা করে। পরের দিন সকালবেলা মুফিরু ঘোড়া নিয়ে আসে। ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে শঙ্কর। ফিরে এসে দেখে একটা লোক এসেছে তার বাড়িতে কার্বলিক অ্যাসিড নিয়ে। লোকটার নাম তিরুমল আপ্পা। মাদুরাইতে বাড়ি তার। শঙ্করের বডিগার্ড হিসেবে এসেছে সে। রাতের বেলা তিরুমল তার হবু স্ত্রীকে দেখায়। সিংহটা কিন্তু তখনও তাদের দিকে লক্ষ্য রাখছিল। পরের দিন সকালবেলা শঙ্কর আর তিরুমল ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে তারা একটা গুহার মতো জায়গায় এসে থামে। শঙ্কর ঘরে যায় তিরুমলের জন্য বিয়ার আনতে। ঠিক তখনই তিরুমলের মাথার কাছে সিংহটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শঙ্কর এসে দেখে তিরুমল সেখানে নেই। কিছুটা দূরেই শঙ্কর দেখে রক্ত লাগানো কিছু কাগজ পড়ে আছে। শঙ্কর আদিবাসীদের ডেকে নিয়ে আসে তিরুমলকে খোঁজার জন্য। কিছুটা দূরে শঙ্কর রক্ত লাগানো তিরুমলের হবু স্ত্রীর ছবিটা পায়। সারা জীবনের জন্য হারিয়ে গেল ভারতবর্ষের এক যুবক। শঙ্কর আর নিজেকে ঠিক রাখতে পারল না।
সিংহটাকে মারতে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করলো শঙ্কর। এক বালতি মাংস আর এক বালতি রক্ত নিয়ে বেরিয়ে পড়ল সে। মাংসটা জঙ্গলের মধ্যে ফেলে দিল আর রক্তটা নিজের শরীরে ঢেলে নিল। সিংহটা যখন রক্তের গন্ধে শঙ্করকে তাড়া করে, ঠিক তখনই শঙ্কর সিংহটাকে গুলি করে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখানো হয় একদিন ঝর্ণা থেকে জল আনতে গিয়ে শঙ্কর দেখে একটা গাছের ওপর একটা লোক বসে আছে। গাছটার নিচে কয়েকটা চিতা ঘুরে বেড়াচ্ছে। শঙ্কর ওপরের দিকে গুলি করলে চিতাগুলো চলে যায়। শঙ্কর একটু এগিয়ে গিয়েই দেখে বিশাল গভীর একটা নদী, আর নদীর ওপারে যাওয়ার জন্য একটা গাছ ভেঙে পড়ে সরু সেতুর মতো হয়ে আছে। শঙ্কর ওই গাছটার ওপর দিয়েই হাঁটতে শুরু করলো। নিচে বিশাল গভীর খাদ, যে কোনো সময় শঙ্কর প্রাণ হারাতে পারে। মাঝ রাস্তায় এসে শঙ্করের পা স্লিপ করে আর সে পড়তে পড়তে বেঁচে যায়। কোনো রকমে সে ওপারে পৌঁছায় আর লোকটাকে কাঁধে করে নিয়ে আসে এই পারে তার বাড়িতে। লোকটার নাম ডিয়েগো অ্যালভারেজ। এই নির্জন এলাকায় শঙ্কর তার এক বন্ধুকে হারিয়ে আরও একটা বন্ধু পেয়েছে। অ্যালভারেজের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে শঙ্কর। অ্যালভারেজের থেকে শঙ্কর চাঁদের পাহাড়ের কথা জানতে পারে। শঙ্করের মনে উৎসাহ জাগে চাঁদের পাহাড় দেখার জন্য। এর আগেও অ্যালভারেজ তার এক বন্ধুর সাথে চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু চাঁদের পাহাড় তো পায়নি, উল্টে অ্যালভারেজ তার বন্ধুকে হারায়। কোনো এক বন্য জন্তু এসে তাকে মেরে দেয়। অ্যালভারেজ আর তার বন্ধু প্রথমে জুলু উপজাতিদের একটা গ্রামে পৌঁছায়। সেখানে একটা বাচ্চা মেয়েকে সাপে কামড়েছিল। অ্যালভারেজরা ওষুধ দিয়ে তাদের সাহায্য করলে সেই গ্রামবাসীদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে যায়। সেই গ্রামের লিডার তাদের একটা লকেট দেয় আর এগিয়ে যেতে সাহায্য করে। তারা একটা নদীর ধারে তাঁবু করে আর সেখানে বুনিপ নামের একটা পশুর হাতে মৃত্যু হয় অ্যালভারেজের বন্ধুর। অ্যালভারেজ ফিরে আসে সেখান থেকে আর তারপরে শঙ্করের সাথে তার দেখা হয়। পরের দিন শঙ্কর আর অ্যালভারেজ বেরিয়ে পড়ে চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। মুয়ানজা বন্দর থেকে টাবারোতে এসে পৌঁছায়। এক জায়গায় একটু থেমে জল খেয়ে আবার বেরিয়ে পড়ে। কিছুটা দূরে গিয়ে তারা জলপথ ধরে আবার রওনা দেয়। টাঙ্গানাইকা থেকে লুকাগো নদী পেরিয়ে তারা পৌঁছায় কাবালোতে। কাবালোতে এসে শঙ্করের একটা লোকের সাথে ঝামেলা হয়। শঙ্করের দোষ এটাই ছিল যে শঙ্কর লোকটাকে চেনে না। পরে অ্যালভারেজ এসে সব সামাল দেয় আর লোকটাকে টাকার লোভ দেখিয়ে সেই টাকার বিনিময়ে রিক্টার ভেলস পাহাড়ের ম্যাপ চায়, আর সেই ম্যাপটা নিয়ে তারা আবার রওনা দেয়। প্রথমে তারা পৌঁছাবে মারিউসের বাংলোতে। ওরা নামলো সানকিনিতে আর সেখান থেকে পদব্রজে ভিক্টোরিয়া ফলস পেরিয়ে তারা পৌঁছায় রোডেশিয়ায়। মারিউস বলে, তোমরা রিওলিন ক্যাভেলকান্তিগাট্টিকে চেনো? তিনি হলেন একজন বিখ্যাত নাবিক। তার আরও একটা নাম আছে, আত্তিলিও গাট্টি। তিনি গিয়েছিলেন রিক্টার ভেলস পাহাড়ের অভিযানে। তাদের যাত্রাপথে সামুদ্রিক ঝড়ের কারণে তারা 7 জনই বেঁচে ছিল। তারপর তারা জুলু নামের এক জনজাতির গ্রামে আশ্রয় নেয় আর সেখান থেকেই তারা জানতে পারে রিক্টার ভেলস পাহাড়ের হীরের কথা। এরপর তারা রিক্টার ভেলস পাহাড়ের গুহার ভেতর ঢোকে আর সম্ভবত হীরের খনির খোঁজও পায়। যদিও হীরের খনি নাকি জুলু প্রজাতির একটা কাল্পনিক বিশ্বাস। তারপর নাকি ওই 7 জনের মধ্যে কিছু মানুষকে বুনিপ নামের এক জন্তু মেরে ফেলে আর বাকি যারা ছিল তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যায়। কিন্তু রিওলিন ক্যাভেলকান্তিগাট্টি আর ফিরে আসেনি। তার সাথে ঠিক কি হয়েছিল সেটা কেউই জানে না। লোকটা আরো বলে যে তার সাথে নাকি একবার রিওলিন ক্যাভেলকান্তিগাট্টির দেখা হয়েছিল। তখন সে একটা যিশু খ্রিস্টের ক্রস দিয়েছিল। সেই রকমই আরো একটা ক্রস শঙ্করকে দেয় লোকটা। তারা এবার রওনা দিল পায়ে হেঁটে। বেশ কিছুদিন পায়ে হাঁটার পর তারা এবার পৌঁছালো পাহাড়ের পাদদেশের ঘাস জমিতে। সেখানে তাঁবু খাটিয়ে রাতটা কাটালো। ঘুম থেকে উঠেই অ্যালভারেজ কি যেন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর শঙ্করকেও দেখায়। শঙ্করও খুশি হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। অ্যালভারেজ একটা পাহাড়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, ওই দেখো, আর 40 কিলোমিটার পরেই তোমার স্বপ্নের চাঁদের পাহাড়। সেদিন সন্ধেবেলা গল্প করতে করতে অ্যালভারেজ একটা সুন্দর কথা বলে শঙ্করকে। সে বলে, শঙ্কর, মৃত্যুর আগে কটা দিন বাঁচলে সেটা বড় কথা নয়, মৃত্যুর পরে কটা দিন বাঁচলে সেটাই বড় কথা। গল্প করতে করতে জঙ্গলে খড়খড় আওয়াজ পেয়ে তারা বন্দুক নিয়ে এগিয়ে যায় আর দেখে সেখানের কিছু গ্রামবাসীকে। তাদের রিক্টার ভেলস পাহাড়ের কথা বলতেই তারা বলে, ওই পাহাড় তোমাদের মেরে ফেলবে।
গ্রামবাসীদের প্রবল অনিচ্ছা সত্ত্বেও তারা বেরিয়ে পড়ে রিক্টার ভেলস পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় জঙ্গল পেরিয়ে তারা পৌঁছায় একটা জলপ্রপাতের কাছে। তার পাশ দিয়ে উঠতে হবে তাদের। সেখানে পৌঁছে তারা পাহাড়ে উঠতে শুরু করে। বিশাল উঁচু পাহাড়, নিচে গভীর খাদ। কিছুটা ওঠার পরেই শঙ্কর একটা পাথর ধরে উঠতেই যাবে, কিন্তু পাথরটা পড়ে যায়। আর শঙ্করের হাত পিছলে সে পড়তেই যাবে, ঠিক তখনই কোনো রকমে পাহাড়ের পাথর ধরে নেয়। কিছুটা দূরে উঠতেই তাদের মুখের সামনে দিয়ে একটা সাপ চলে যায়। উঠতে উঠতে কিছুটা দূর গিয়ে শঙ্কর আবার পড়ে যায়। অ্যালভারেজ শঙ্করের হাতটা ধরে নেয়, আর শঙ্কর অ্যালভারেজের হাত ধরে ঝুলতে থাকে। আর কোনো রকমে উঠে তারা আবার উঠতে শুরু করে, আর তারা পৌঁছেও যায় পাহাড়ের ওপরে। 2 দিন ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় প্রায় 7,500 ফুট উঁচুতে। সেখানে তাঁবু করে তারা। খাবারও শেষ। শঙ্কর যায় শিকার করতে, কিন্তু পারে না। তাই খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের আরো গভীরে চলে যায়। আর হঠাৎ করেই শঙ্কর ঘুমিয়ে পড়ে। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন শঙ্কর আসছে না, তখন অ্যালভারেজ বেরিয়ে পড়ে শঙ্করকে খুঁজতে। আর কিছুটা দূরে গিয়ে দেখে শঙ্করকে মাকড়সায় ছেকে ধরেছে। সেখান থেকে শঙ্করকে নিয়ে আসে অ্যালভারেজ, আর তার সেবা যত্ন করে তার প্রাণ বাঁচায়। শঙ্করের জ্ঞান ফিরে আসে। শঙ্কর প্রায় 60 ঘন্টা মানে 2.5 দিন ধরে ঘুমাচ্ছে। একটা ফুলের গন্ধতে ঘুমিয়ে পড়েছিল শঙ্কর। রাতের বেলা তারা ম্যাপ দেখছিল। ঠিক তখনই কিছু একটা গর্জন শুনে শঙ্কর বন্দুকটা তুলেই নেবে, কিন্তু অ্যালভারেজ তাকে চুপ করে বসতে বলে। সকালে উঠে তারা দেখে জন্তুটার পায়ের ছাপ। তারপর তারা আবার বেরিয়ে পড়ে, আর একটা গাছের গুড়িতে DA লিখে একটা স্টার দিয়ে রাখে, যাতে রাস্তা চিনতে ভুল না হয়। অনেকটা যাওয়ার পর রাতে আবার তাঁবু দেয় তারা। আবার সেই গর্জনের শব্দ। অ্যালভারেজ শঙ্করকে ঘুম থেকে তোলে। অ্যালভারেজ বলে, এটাই বুনিপের আওয়াজ। শঙ্কর বন্দুক তুলে নেয়, কিন্তু অ্যালভারেজ আটকায় শঙ্করকে। বুনিপটা শঙ্করদের তাঁবু ছিঁড়ে দেয় আর চলে যায় সেখান থেকে। সকালবেলা আবার বেরিয়ে পড়ে তারা। পাহাড়ের পর পাহাড় পেরিয়েই চলে। একটা নদীর কাছে থামে তারা। সেই নদীর জল ছাকলেই সোনার গুঁড়ো উঠে আসে। অ্যালভারেজ বলে, এই নদীটা নিশ্চয়ই কোনো সোনার খনিকে ছুঁয়ে এসেছে। সন্ধ্যাবেলা তারা এক জায়গায় বসে গল্প করছিল। ঠিক তখনই সবকিছু কাঁপতে থাকে। ভূমিকম্প হয়। রাতে আবার সব কাঁপতে থাকে। নদীর জল ফুটতে থাকে। একটা পাহাড়ের মুখ দিয়ে ধোঁয়া বের হয়। হঠাৎ সেখান থেকে অগ্নুরোধগম হয়। লাভা বের হয়ে আসে পাহাড়ের মুখ থেকে। মাটি ফেটে যায়। পশু পাখি পালিয়ে বাঁচে। আগুনের গোলা ছিটকে ছিটকে আসে তাদের দিকে, আর তাদের তাঁবুটা পুড়ে যায়। কোনো রকমে তারা পালিয়ে বাঁচে। সেদিনের অগ্নুৎপাত অ্যালভারেজ আর শঙ্করকে দমাতে পারেনি। রিক্টার ভেলস পাহাড়ে তারা সেই হীরের খনির গুহাটা খুঁজতে থাকে, কিন্তু ঘুরে ফিরে তারা 3 মাস পর আবার সেই স্টার আর DA লেখা জায়গাটায় এসে পৌঁছায়। রাতের বেলা তারা একটা নদীর ধারে কাটায়। রাতে বুনিপের আওয়াজ শুনে শঙ্কর মারতে যায় বুনিপটাকে। বুনিপটা তখন একটা গুহার থেকে বেরোচ্ছে। এমন সময় শঙ্কর পাহাড় থেকে লাফ দিয়ে বুনিপটাকে গুলি করে। বুনিপটা শঙ্করের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অ্যালভারেজ শঙ্করকে বাঁচানোর জন্য ছুটে আসে, আর বুনিপটা শঙ্করকে না মেরে অ্যালভারেজকে মেরে ফেলে আর চলে যায় সেখান থেকে। রক্তে মাখা শরীরটা কোলে নিয়ে শঙ্কর চিৎকার করে কাঁদতে থাকে। অ্যালভারেজ মারা যায়। অ্যালভারেজের দেহটা সমাধি দিয়ে শঙ্কর অঝরে কাঁদতে থাকে। তার সাথে কাটানো মুহূর্তগুলো সাথে অ্যালভারেজের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল শঙ্করের। অ্যালভারেজকে হারানোর পর শঙ্কর হীরের খনি খোঁজা ছেড়ে দিয়েছিল। এখন তার লক্ষ্য রোডেশিয়ায় ফেরা। পাহাড়ের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যায় শঙ্কর। কিছুটা গভীর একটা খাদ লাফ দিয়ে পার হতে গেলেই শঙ্কর পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর জ্ঞান হারায়। অনেকটা সময় পেরিয়ে যায়। শঙ্করের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর একটা জুলু গুহা চিত্র দেখে সেই গুহাটার ভেতরে ঢোকে শঙ্কর। গুহাতে ঢোকার সাথে সাথে গুহার দরজার পাথরগুলো ভেঙে পড়ে আর দরজাটা বন্ধ হয়ে যায়। জলের শব্দ শুনতে পায় শঙ্কর। তেষ্টায় প্রাণ শুকিয়ে যাচ্ছে তার। অনেক খুঁজে জলের সন্ধান পেলেও শিকার করার মতো কোনো প্রাণী ছিল না সেখানে। সেই গুহা থেকে বেরোনোর পথ খুঁজছিল শঙ্কর। হঠাৎ একটু আলোর দেখা পেয়ে ছুটে যায় সেখানে, কিন্তু জায়গাটা অনেকটা উঁচু থাকার কারণে শঙ্কর উঠতে না পেরে পড়ে যায়
আর মাথায় আঘাত পেয়ে আবারও জ্ঞান হারায়। রাতের দিকে তার জ্ঞান ফিরলে সে একটা কাকড়া বিছে দেখতে পেয়ে সেটাকে খেয়ে নেয়। ওই গুহার অন্ধকারে যে শঙ্কর কতদিন কাটায় তা সে নিজেই বুঝতে পারে না। ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক শক্তি কমে আসছিল, কিন্তু তবুও হাল ছাড়েনি শঙ্কর। সে আলোকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে আর দেখে যেখান থেকে আলো আসছিল সেখানে একটা নদী বয়ে গেছে আর চারিদিকে নানা ধরনের চকচকে পাথর পড়ে আছে। শঙ্কর কয়েকটা পাথর উঠিয়ে নেয় রাস্তা নির্দেশন করার জন্য। এরপর গুহা বেয়ে ওপরের দিকে উঠে গুহা থেকে বেরিয়ে আসে শঙ্কর। আর গুহা থেকে বেরিয়ে শঙ্কর পৌঁছায় একটা উঁচু পাহাড়ের চূড়ায়। নিচে ছিল নদী, সেই নদীতে লাফ দেয় শঙ্কর আর পাড়ে এসে পৌঁছায়। অ্যালভারেজের মৃত্যুটা শঙ্করকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল, তাই শঙ্কর ঠিক করে সে অ্যালভারেজের মৃত্যুর বদলা নেবে। তার জন্য তৈরি করে সে একটা ফাঁদ আর নিজের হাত কেটে নেয়। সেই রক্তের গন্ধ পেয়ে বুনিপটা চলে আসে। শঙ্কর দৌড়ায় আর তার পেছনে দৌড়াচ্ছে বুনিপটা। এক জায়গায় এসে শঙ্কর একটা দড়ির ফাঁদে পা রাখে আর অন্য একটা দড়ি কেটে দেয় আর একটা তীরের মতো গাছের ডাল দিয়ে বাঁধানো দরজার মতো জিনিস মাটির থেকে উঠে দাঁড়ায়। বুনিপটা দৌড়ে আসে আর সে কাঁটায় ভরা দরজাটাতে লাফ দেয় আর তার পুরো শরীরটা গেঁথে যায় ওই কাঁটাগুলোতে। বুনিপটা মারা যায়। এরপর শঙ্কর এসে পৌঁছায় ধু ধু বালি ভর্তি মরুভূমিতে। জল শেষ, খাবারও শেষ। তারপর আবার ভুল পথে 30 মাইল পূর্ব দিকে এগিয়ে গেছে সে। রাতের ভীষণ ঠান্ডা কাটিয়ে সকালে একটা নদীর কাছে জল খেতে যায়, কিন্তু সেই জলে পড়েছিল জীবজন্তুর হাড়। জল খাওয়ার পর শঙ্কর বমি করতে থাকে, কারণ জলটা ছিল বিষাক্ত। এরপর হাঁটতে হাঁটতে শঙ্কর একটা গুহার কাছে আসে রাতের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে। আর এসেই দেখে একটা কঙ্কাল পড়ে আছে গুহাটার ভেতরে, আর কঙ্কালের পাশে পড়েছিল একটা যিশু খ্রিস্টের ক্রস, ঠিক তেমন যেমনটা মরিউস দিয়েছিল শঙ্করকে। সব চিহ্ন দেখে শঙ্কর বুঝতে পারে এটা আসলে রিওলিন ক্যাভেলকান্তি ঘাটটির কঙ্কাল। কঙ্কালটার সাথে একটা চিঠিও পায় শঙ্কর, যেখানে লেখা ছিল, আমি আত্তিলিও গাট্টি, আমি একজন নাবিক। আমি রিক্টারভেলস পাহাড়ের গুহাতে হীরের খনি আবিষ্কার করেছিলাম, কিন্তু আমার সাথীরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি আহত হয়ে এই গুহায় আশ্রয় নিয়েছি। আমার মৃত্যু আসন্ন। কেউ যদি আমার দেহটা খুঁজে পায় তাহলে সে যেন আমাকে সমাধিস্থ করে। আমার বুট জুতোয় 5টি হিরে আমি তার জন্য রেখে গেলাম। শঙ্কর বুট জুতো হাতড়ে 5টা হিরে পায়। সে ওই হিরেগুলো দেখে বুঝতে পারে যে সে যে গুহার অন্ধকারে বহুদিন বন্দী ছিল সেটাই আসলে কাঁচা হীরের খনি। আর যে পাথরগুলো শঙ্কর রাস্তা নির্দেশ করার জন্য নিয়েছিল ওই পাথরগুলোই হলো কাঁচা হীরে। শঙ্কর আত্তিলিও গাট্টির কঙ্কালটা সমাধি দেয়। রোডেশিয়া পৌঁছানো 2টো রাস্তার কথা বলেছিল অ্যালভারেজ, একটা পাহাড়ের পাদদেশ বরাবর আর অন্যটা পাহাড়ের চড়াই দিয়ে যেতে হবে। শঙ্কর পাহাড়ে চড়ার ভুলটাই করেছিল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর এক জায়গায় বসে পড়ে শঙ্কর, আর হঠাৎ দেখতে পায় একটা বিমান। শঙ্কর হাতের ইশারায় চিৎকার করে ডাকে, কিন্তু বিমান থেকে কেউ দেখতে পায় না শঙ্করকে। উল্টো সেখান থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় আর চিৎকার করে কাঁদতে থাকে শঙ্কর। রাতের বেলা আগুন জ্বালিয়ে হাত সেঁকছিল শঙ্কর। তখন সে তার বাবা, মা, অ্যালভারেজ, মারিউসের বলা কথাগুলো শঙ্করকে মোটিভেট করে বেঁচে থাকার জন্য। সে ঘুমিয়ে পড়ে। খাবার শেষ, জলও শেষ, তাই পরের দিন শঙ্কর একটা চিল শিকার করে আর সেটাকে পুড়িয়ে খায়। তারপরের দিন সকালবেলা শঙ্করের ঘুম ভাঙে বাঘের বাচ্চার গর্জনে। একটাই মাত্র বন্দুকের গুলি, আর বিপদ অনেকগুলো। মৃত্যু এগিয়ে আসছিল শঙ্করের দিকে। শঙ্কর নিজেকে মারার জন্য বন্দুকটা নিজের গলার কাছে লাগায়। ঠিক তখনই পরপর 3টা গুলির আওয়াজ হয়। শঙ্কর প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু না, সেটা মনের ভুল না। শঙ্কর আশেপাশে তাকিয়ে দেখতে পায় 3টে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। শঙ্কর চিৎকার করে ডাকে, আর দৌড়াতে দৌড়াতে সে এসে পৌঁছায় ক্রুগার পার্কের সংরক্ষকদের তাঁবুতে। তারা শঙ্করকে বাঁচায়। সেই যাত্রায় বেঁচে যায় শঙ্কর। শোনা যায় এরপর হাসপাতাল থেকে বেরিয়ে শঙ্করের ছবি সহ অভিজ্ঞতার কথা পেপারে ছাপা হয়, কিন্তু ওই লেখাতে সবকিছু উল্লেখ করলেও হীরের খনির কথা উল্লেখ করেনি শঙ্কর। আর ওই আত্তিলিও গাট্টির দেওয়া 6টা হীরের মধ্যে 4টে বিক্রি করে প্রচুর টাকা পায় আর একটা স্টিমার কেনে শঙ্কর। বাকি 2টো হিরে গ্রামে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভিটার পার্ট 2 অ্যামাজন অভিযান, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি।
যারা দেখোনি তারা দেখে নিও, দেখো ওপরে লিংক চলে এসেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।